আজ আমরা প্রথমে বেলুনের গতি সংক্রান্ত দুটো সমস্যা আলোচনা করব। বেলুনের গতি মানে কি? তোমরা দেখেছো আকাশে বেলুন ভেসে বেড়ায়। বেলুন হচ্ছে মানুষের আকাশে ওড়ার প্রথম ব্যবস্থা। আমি ধরে নিলাম এরকম একটা বেলুন আছে, বেলুনটার ভর ক্যাপিটাল এম। বেলুন মানে বেলুনের মধ্যে যদি কোনো মানুষ থাকে সেই মানুষকে নিয়ে তারপর হচ্ছে ক্যাপিটাল এম। বেলুনটা বায়ুতে স্থির অবস্থায় ভাসছে, কারণ প্রাথমিক অবস্থায় বেলুনটার কোনো ত্বরণ নেই বা বেলুনটার কোনো বেগ নেই, কোনো মোশন নেই। বেলুন ইজ এট রেস্ট অ্যাট ইনিশিয়াল কন্ডিশন, তার মানে টি ইকুয়াল টু 0-তে বেলুনটা স্থির অবস্থায় আছে। এবার তুমি কি করলে, সেকেন্ড কেসে আফটার সার্টেন ইন্টারভাল, কিছু সময় পর এখানে যে ব্যক্তি আছেন সেই ব্যক্তি m ভরের একটা বস্তু ফেলে দিল। an object of mass m is released from the balloon. এবার যখনই ফেলে দিল দেখা গেল বেলুনটা ধীরে ধীরে উপর দিকে উঠছে with some acceleration small a. তোমাকে এই স্মল a এর মান কত হবে সেটা বার করতে হবে। তাহলে প্রশ্ন বোঝা গেছে? ইনিশিয়ালি a balloon is floating in air but it does not have any acceleration either in downward or upward direction. বেলুনটা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, রেস্টে আছে। তারপর কি করা হলো, বেলুন থেকে একটা স্মল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ফেলে দেওয়া হলো। এবার যখনই ফেলে দেওয়া হলো দেখা গেল বেলুনটা আর রেস্টে থাকছে না, বেলুনটা ধীরে 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 উপর দিকে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে বেলুনটি কত ত্বরণে উপরে উঠবে, এটা হচ্ছে প্রশ্ন। তো কিভাবে হচ্ছে, তাহলে প্রথমত ভেবে দেখা যায় যে আমি নিউটনস সেকেন্ড ল P = mf লিখতে চাইছি। তাহলে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফোর্সেস দ্যাট আর অ্যাক্টিং অন দিস বেলুন। আমি এই বেলুনটার উপর কি কি বল কাজ করছে সেটা বের করব, তারপর P = mf ওই ইকুয়েশনে বসিয়ে আমি গোটা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, একদম প্রথম ক্ষেত্রে আমি বলে দিয়েছি বেলুনের ভর হচ্ছে m। তাহলে আমি বলতে পারি নিচের দিকে বেলুনের ওজন কাজ করবে, the weight will act in the downward direction mg। আরেকটা ফোর্স কিন্তু থাকবে, কারণ তুমি মনে রাখবে a single force cannot produce equilibrium। যদি শুধু এই বলটা থাকতো তাহলে বেলুনটা সোজা নিচের দিকে চলে যেত, কিন্তু বেলুনটা স্থির অবস্থায় ভাসছে মানে কি, ডাউনওয়ার্ড যেমন একটা ফোর্স আছে আপওয়ার্ডও একটা ফোর্স থাকতে বাধ্য, that balances this weight of the balloon। এবং আপওয়ার্ড ফোর্স কি হবে, আপওয়ার্ড ফোর্স হয়ে যাবে, ক্লাস 9-এ ছিল তোমাদের প্লবতা, বয়েন্সি বা বয়েন্ট ফোর্স। যখন কোনো একটা বস্তু স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে তখন বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, যেটাকে বলা হয় বয়েন্ট ফোর্স বা প্লবক বল। Whenever a body is immersed partially inside a liquid or gas, an upward force acts on the body and that is called buoyant force. তাহলে এর উপর একটা buoyant force বা প্লবক বল কাজ করবে, আমি ধরে নিলাম সেটাকে B নাম দিলাম, B for buoyant force। তাহলে একদম প্রথমে আমি বলতে পারি this force must be equal to this force because the balloon is at rest। তাহলে প্রথম ক্ষেত্রে লিখে ফেলতে পারো, প্রথম ক্ষেত্রে in the first case আমি লিখতে পারি B = mg, পাশে উল্লেখ করে দেবে বিটা প্লবক বল বা buoyant ফোর্স। আচ্ছা, সেকেন্ড কেসে চলে যাও। আচ্ছা, সেকেন্ড কেসে স্মল m ভরের একটা বস্তু ফেলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই ওয়েটটা m থাকবে না। এক্ষেত্রে ওয়েট কত হয়ে যাবে, ভরটা তো কমে গেছে, এখন ভর হয়ে যাবে m - m × g। এটাকে নিয়ে আমি আর ভাবছি না, কারণ বেলুনের গতির কথা ভাবছি, যে বস্তুটা ফেলে দেওয়া হয়েছে সেটার গতি আমি ভাবছি না, সুতরাং ওটাকে ভুলে গেলাম। আমি খালি দেখে নিলাম যে ওয়েটটা কিন্তু যেহেতু স্মল m ভরের বস্তু ফেলে দেওয়া হলো, তাহলে এখন ওয়েট হয়ে যাবে m - m। What will happen to the buoyant force? Buoyant force-টা কি হবে? Buoyant force will remain unchanged। কি বলবে কেন buoyant force unchanged থাকবে কেন? buoyant force কিন্তু কখনোই ওয়েটের উপর কাজ করে না, মাসের উপর ডিপেন্ড করে না। তুমি যদি মনে থাকে buoyant force তুমি পড়েছিলে, it depends on volume
অফ দ্য অবজেক্ট, বস্তুর আয়তনের উপর নির্ভর করে। তো বেলুন যেটা ছিল সেটা একই তো বেলুন, তাহলে প্রথম ক্ষেত্রে এ যে পরিমাণ বায়ু দখল করেছিল এক্ষেত্রেও সেম পরিমাণ বায়ু দখল করেছে, তাহলে ভি রিমেন সেম। ডি, ডি হচ্ছে ডেনসিটি অফ লিকুইড অর এয়ার, এখানে এয়ারে ভাসছে, তো যেখানে এয়ারটা ভাসছে এয়ারটা তো চেঞ্জ করছি না, তাহলে এয়ার সেম থাকছে, তাহলে ডি ইজ সেম, আর জিটা তো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে এক্ষেত্রে বি রিমেন্স আনচেঞ্জ। তাহলে এক্সপেক্টেড বেলুনটা কিন্তু উপর দিকে উঠবে, কারণ ঊর্ধ্বমুখী বলটা সেম আছে, নিম্নমুখী বলটা কমে গেল, তাহলে নিচের দিকের বলটা কমে গেল, উপর দিকের বলটা বেশি আছে, তাহলে অবভিয়াসলি বেলুনটা উপর দিকে উঠবে, তাই না? তুমি এভাবে ভাবতে পারো যে উপর দিকে সাপোজ প্রথমে 100 একক বল কাজ করছিল, নিচের দিকেও 100 একক বল কাজ করছিল, দুটো পরস্পরকে ব্যালেন্স করছিল। সেকেন্ড ক্ষেত্রে উপরের দিকের বল হচ্ছে 100, কিন্তু নিচের দিকের বল হয়ে যাচ্ছে কিছুটা কমলো, সাপোজ 80, তাহলে 100 মাইনাস 80 20 নিউটন বলের প্রভাবে বেলুনটা উপর দিকে উঠতে পারে। তাহলে এখন ইকুয়েশন অফ মোশন আমার কি হবে? আগের দিনের আলোচনা থেকে দুটো ফোর্স কাজ করছে, বি আর এম মাইনাস এমজি, কোনটা বেশি নেবো? অবভিয়াসলি এটা বেশি হতেই হবে, তা নাহলে বেলুনটা উপরে উঠবে না। তাহলে লব্ধি বল কত হবে? তাহলে আমি লিখতে পারি বি মাইনাস m minus m into j equal to m minus m into a। দেখো ঠিক আছে, আমি ধরে নিলাম ত্বরণ স্মল a, তাহলে এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স p equal to mf, এখানে m এর জায়গায় হয়ে যাচ্ছে m minus m into a। আচ্ছা, b এর মানটা 1 নম্বর থেকে বসিয়ে দাও, তাহলে 1 নম্বর থেকে যদি আমি b এর মানটা বসিয়ে দিই mg minus mg, আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, minus mg plus mg, this is equal to m minus m into a, তাহলে mg mg cancels out, তাহলে a equal to পড়ে থাকছে m by m minus m into a। This is the acceleration of the balloon। তাহলে বেলুনটি এই ত্বরণে উপর দিকে, বলে রাখি অঙ্কে কিন্তু এমনও হতে পারে যে বেলুনটির ভর দিয়ে দিল 1000 কেজি, সেখান থেকে 50 গ্রাম ভরের বস্তু ফেলে দেওয়া হলো, বেলুনটির ঊর্ধ্বমুখী ত্বরণ কত, তখন এটা বের করবে m এর মান 50 কেজি, ক্যাপিটাল m এর মান 1000 কেজি, তাহলে 50 বাই 1000 মাইনাস 50, আর g এর মান যেমন দেওয়া থাকবে 9.8 বা 980 যেরকম দেওয়া থাকবে সেই অনুসারে মান বসিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। তুমি ধারণাটা পরিষ্কার রেখো যে কিভাবে গোটা ঘটনাটা ঘটছে। তুমি মনে রাখবে এক্ষেত্রে দুটো ফোর্স, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে বল, যা কিছু হবে এই দুটো বলের প্রভাবে হবে। এবার উপর দিকে উঠছে না নিচের দিকে উঠছে সেই সবগুলো অ্যানালিসিস করে তোমাকে অঙ্কটা করতে হবে। বেশ, সিমিলার একটা অঙ্ক করি। বলছে একটা বেলুন একটু চেঞ্জ করে দিয়েছে, এই একই রকমের বলছে একটা বেলুন এই ত্বরণে নিচের দিকে নামছে, মানে প্রথমে কিন্তু জিরো অ্যাক্সিলারেশন নয় বা রেজাল্ট্যান্ট ফোর্স জিরো নয়, তাহলে প্রথম ক্ষেত্রে একটা বেলুন এই ত্বরণে নিচের দিকে নামছে। এবার বলা হলো ওই বেলুন থেকে আমি কিছু একটা ভরের বস্তু ফেলে দিলাম, সাপোজ একটা বড় বস্তু নিচের দিকে ফেলে দিলাম। বলছে যখন আমি নিচের দিকে ফেলে দিলাম দেখা গেল অবশ্যই উপর দিকের ফোর্সটা বেড়ে যাবে, দেখা গেল বেলুনটি একই ত্বরণে উপর দিকে উঠছে, তাহলে স্মল m এর মান কত হবে? আশা করছি প্রশ্ন বোঝা গেছে। আগের থেকে আলাদা কোথায়? আগের ক্ষেত্রে ফার্স্ট কেসে বেলুন ওয়াজ অ্যাট রেস্ট, এখানে খালি বলে দিয়েছে বেলুন ইজ মুভিং অর অ্যাসেন্ডিং ডাউন উইথ সাম অ্যাক্সিলারেশন স্মল a, a certain amount of object is released from the balloon, as a result it is found that balloon is moving upward with the same acceleration, মানে প্রথম ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশনে নিচে নামছিল সেকেন্ড ক্ষেত্রে সেম অ্যাক্সিলারেশনে উপরে উঠছিল। You will have to find out small m, কত ভরের বস্তুকে তোমাকে ফেলতে হবে। তো একই ব্যাপার আমি দেখো করছি, প্রথমে ধরে নেবো যে বেলুনটির ভরটার কিছু দেওয়া নেই, আমি ধরে নিলাম let the mass of the balloon is capital M, সমগ্র বেলুনটির ভর হচ্ছে ক্যাপিটাল M, আর buoyancy মানে প্লবক বল হচ্ছে ক্যাপিটাল B, বায়ুর প্লবতা ক্যাপিটাল B। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি mg মাইনাস b ইকুয়াল টু ma। আশা করছি আপত্তি নেই, নিচের দিকে নামছে মানে কি নিচের দিকের ফোর্সটা অবভিয়াসলি বেশি, তাহলে mg মাইনাস b ইকুয়াল টু ma অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে কি হয়ে যাবে? বিটা এই দিকের বলটা বেশি হতে হবে, তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমি লিখতে পারি b মাইনাস m মাইনাস m
g equal to m minus n into a. This is equation number 1, this is equation number 2. এবার তোমাকে দুটোকে সলভ করে স্মল n বার করতে হবে। তো প্রথম কাজ খুব সহজ, সিম্পল অ্যাড করে দাও। সিম্পল অ্যাড যদি করি দেখো b মাইনাস b কেটে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে mg m মাইনাস mg, আর এদিকে পড়ে থাকছে ma m মাইনাস ma, তাহলে পড়ে থাকছে আচ্ছা mg আর মাইনাস mg কেটে যাবে, এখানে পড়ে থাকবে প্লাস mg, আর এখানে পড়ে থাকছে ma মাইনাস ma, আমাকে স্মল m বের করতে হবে, তাহলে mg প্লাস ma ইকুয়াল টু টুয়াইস ma, তাহলে m যদি কমন নিই আমার পড়ে থাকছে g প্লাস a ইকুয়াল টু টুয়াইস ma, তাহলে আমার পড়ে থাকছে m ইকুয়াল টু টুয়াইস m a বাই g প্লাস। তাহলে এই ধরনের বস্তু তোমাকে বেলুন থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বেলুনটি যে ত্বরণে নাম ছিল সেই একই ত্বরণে উপর দিকে ধীরে ধীরে উঠতে শুরু করবে। ঠিক আছে, বেশ, বেলুনের প্রবলেম মোটামুটি হয়ে গেল, বেলুন সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, এবং এরপর থেকে বেলুনের যা কিছু মোশন বা যা কিছু ধরনের প্রবলেম দেবে তুমি এই ধরনের অ্যাপ্রোচ করে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে। বেশ, নেক্সট আরেকটা টাইপের মোশন নিয়ে আমি আলোচনা করছি, লিফট। লিফটে চলার অভিজ্ঞতা কম বেশি সবারই আছে, তাই না? যারা ফ্ল্যাটে থাকো তারা তো নিয়মিত লিফটে যাচ্ছ, যারা ফ্ল্যাটে থাকো না, কাউরির বাড়ি গেলে, যারা ফ্ল্যাটে থাকে এরকম কোনো বাড়ি গেলে বা কোনো বড় অফিসে গেলে সাধারণত লিফট থাকে, এবং লিফটে চলার অভিজ্ঞতা আমি ধরে নিচ্ছি সবারই আছে। এবং খেয়াল করে দেখেছো যারা লিফটে উঠছো বা নামছো, যখন তুমি ওঠো বা নামো তখন কিন্তু তোমার অনুভূতিটা একটু আলাদা রকমের হয়। কীরকম? যখন তুমি উপরে উঠবে তোমার যেন মনে হয় নিজেকে একটু ভারী মনে হয়, আর যখন তুমি নিচে নামবে তখন কিন্তু তোমার নিজেকে কিছুটা হলেও হালকা মনে হয়। এটা হয় বাস্তব জীবনে, এটা তোমরা ফিল করে থাকো। কিন্তু কেন হয় সেটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। তো কেন হয় কিভাবে এক্সপ্লেন করব? তো প্রথমত বলে রাখি, এটা যদি একটা লিফট, মোশন ইন এ লিফট, লিফটে গতি, আচ্ছা একটা লিফট আমি এইভাবে ভাবছি, এই ধরে নাও একটা লিফটের ছবি আঁকলাম, এটা হচ্ছে লিফট, আর এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি দেখতে চাইছি এখানে কি কি ফোর্স কাজ করবে, বা ওনার কেউ দাঁড়ালে কেন ওয়েট বেড়ে যাওয়া বা কমে যাওয়া এই ধরনের ব্যাপার ঘটে কেন। তাহলে প্রথমত বলি, ব্যক্তির ওজন নিচের দিকে কাজ করবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। The weight of the man will act downward and on the floor of the lift. লিফটের মেঝের উপর mg পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এবার অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল আমি ভাবতে পারি ব্যক্তি যদি এই পরিমাণ বল লিফটের মেঝের উপর প্রয়োগ করে তাহলে মেঝেও নিশ্চয়ই একটা বল প্রয়োগ করবে সেটা উপর দিকে এবং সমপরিমাণ হতে হবে। আলোচনা হয়েছে এই টাইপের বলটা, এই বলটাকে বলা হয় নরমাল রিঅ্যাকশন। যেহেতু এটা অ্যাকশন রিঅ্যাকশন থেকে আসছে, অ্যাকশনের রিঅ্যাকশন, এবং এটা নরমাল টু দ্য সারফেস অন হুইচ দ্য অবজেক্ট ইজ প্লেসড বা ম্যান ইজ প্লেসড। তুমি খেয়াল করে দেখো লিফটের মেঝের সঙ্গে লম্বভাবে কাজ করবে, এবং যদি লিফটের গতি না থাকে বা ব্যক্তির কোনোভাবে মোশন না থাকে তাহলে অবভিয়াসলি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল আমি লিখতে পারি আর মাস্ট বি ইকুয়াল টু mg হতে বাধ্য, তাই তো? বেশ, আমি এবার লিফটের গতির কথা ভাবছি। আচ্ছা, লিফটের গতির কথা ভাবার আগে কতগুলো বলে নিই, যে যদি এক নম্বর লিফট স্থির থাকে, when the lift is at rest, আচ্ছা লিফট যখন স্থির থাকবে তখন r ইকুয়াল টু mg, এটা নিয়ে বলার কিছু নেই, লিফটের মোশন নেই, তাহলে দিস টু ফোর্সেস মাস্ট বি ইকুয়াল। খালি একটা জিনিস খেয়াল করো যে এই ফোর্সটা কাজ করছে, ইট অ্যাক্টস অন দ্য ফ্লোর অফ লিফট, এটা লিফটের মেঝের ওপর কাজ করছে, তাহলে এটা কিন্তু তোমার ফিল করার কথা নয়, এটা লিফট ফিল করবে। কিন্তু এটা যেটা কাজ করছে, ইট অ্যাক্টস অন দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং ইনসাইড দ্য লিফট। তাহলে আমার ফিলিংস বা ব্যক্তির ফিলিংস কার সাহায্যে বুঝতে পারবো? আর এর সাহায্যে। মানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে আর কত, তাহলে আমি বুঝতে পারবো
মানে এটা হচ্ছে ব্যক্তির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বা ব্যক্তি কি পরিমাণ বল অনুভব করবে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমার যে ওই যে ওজন বেড়ে যাওয়া মনে হওয়া বা আমার নিজেকে হালকা মনে হওয়া, এই মনে হওয়ার ব্যাপারটা আসে কিন্তু আর থেকে। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ আর অ্যাকচুয়ালি। তো প্রথম ক্ষেত্রে যখন লিফট স্থির থাকে তাহলে আর ইকুয়াল টু এমজি, তার মানে কি ব্যক্তি আলাদা রকমের কোনো অনুভব হবে না, যা ওজন সেই ওজনটাই তিনি অনুভব করবেন। আচ্ছা, যদি এরকম হয় 2 নম্বর, লিফট সমবেগে গতিশীল, লিফট ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। দেখো, আচ্ছা সমবেগে গতিশীল মানে v ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা v ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে ত্বরণ কত হবে? a ইকুয়াল টু 0 হবে, তাই না? সমবেগে যদি গতিশীল হয় তার ত্বরণ সবসময় শূন্য হয়। আর ত্বরণ যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখবে r ইকুয়াল টু mg, কারণ লিফটের তো কোনো ত্বরণ নেই। তাহলে ওই যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য ফোর্স, ওই যে p ইকুয়াল টু mf, mf এর পার্টটা 0, তাহলে তোমার পড়ে থাকবে আইদার r মাইনাস mg অথবা mg মাইনাস r। উপর দিকে উঠছে বা নিচের দিকে নামছে বলেনি, যদি উপর দিকে ওঠে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? r মাইনাস mg, আর যদি নিচের দিকে নামে mg মাইনাস r। রাইট হ্যান্ড সাইড কত? 0, তার মানে তুমি যদি এটা এদিক ওদিক করো দেখো পড়ে থাকছে r ইকুয়াল টু। তাহলে সেক্ষেত্রে দুটো আলোচনা হলো, যদি লিফট স্থির অবস্থায় থাকে, if the lift is at rest or moving with uniform velocity either upward or downward, feelings will be equal to the weight of the man। অর্থাৎ লিফট যদি স্থির অবস্থায় থাকে বা সমবেগে গতিশীল হয়, সেটা আপওয়ার্ডই হোক বা ডাউনওয়ার্ড হোক, আমার লব্ধি প্রতিক্রিয়া, যেটা প্রতিক্রিয়া যে ব্যক্তির ফিলিংস যেটা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ম্যান। মানে ব্যক্তির ওজন যা হবে সেই পরিমাণ ফিলিংসই হবে, বাড়তি কোনো অনুভূতি আমার আসবে না, নিজেকে ভারী বা হালকা মনে হবে। আচ্ছা বেশ, এবার 3 নম্বর যেটা মেন, আমি ধরে নিলাম লিফট এ ত্বরণে উপরে উঠছে, ঠিক আছে, সিম্বল দিয়ে দিলাম এ ত্বরণে উপরে উঠছে। তাহলে এবার কিন্তু আমার লিফটে একটা গতি চলে এলো, আমি পাশে লিখে দিলাম যে এ ত্বরণে উপরে উঠছে। আচ্ছা এবার যদি আমি ইকুয়েশন অফ মোশন লিখতে চাই তাহলে কিভাবে লিখব? দুটো বল কাজ করছে r আর mg, তাহলে r আর mg যদি দুটো বল হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? আইদার r মাইনাস mg অথবা mg মাইনাস r। উপরে উঠছে তাহলে আমি উপরের ফোর্সটাকে বেশি নেব, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি r মাইনাস mg ইকুয়াল টু ma। তাহলে এখান থেকে আমার r চাই, দিস ইজ ইকুয়াল টু mg প্লাস ma। তাহলে আমার পড়ে থাকছে mg প্লাস a। তুমি খেয়াল করে দেখো r এর মানটা কিন্তু mg প্লাস a, মানে কি r ইজ গ্রেটার দেন mg। তার মানে কি? তার মানে আমার যেটা অনুভূতি, আমি যেটা ফিল করব সেটা আমার ওজনের থেকে বেশি হবে। তার মানে কি? আমার নিজেকে একটু ভারী মনে হবে, যেটা তোমাদের অবজারভেশনের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে একটা লিফট যদি কিছু একটা ত্বরণে উপর দিকে ওঠে তাহলে ব্যক্তি নিজেকে কিছুটা হলেও ভারী মনে করবেন, এবং এটা কিন্তু বোঝা যায়। নেক্সট চলে এসো, লিফট এ ত্বরণে নিচে নামছে, এ ত্বরণে নিচে নামছে। আচ্ছা আমি এদিকে করে দিই। আচ্ছা যখন নিচের দিকে নামছে তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি, তাহলে এক্ষেত্রে আমার ইকুয়েশন অফ মোশন লেখা উচিত mg মাইনাস r ইকুয়াল টু ma। তাহলে r ইকুয়াল টু পড়ে থাকছে mg মাইনাস ma। তাহলে দেখো তোমার পড়ে থাকছে mg মাইনাস ma, তার মানে কি ওয়েটের থেকে কম, তার মানে আমি বলতে পারি r ইজ লেস দেন mg। তার মানে আমি বলতে পারি তিনি নিজেকে হালকা অনুভব করবেন। সেই জন্যই এটা ঘটে থাকে, আমরা যখন লিফটে থাকি এবং লিফট যদি নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে আমাদের অনুভূতি হচ্ছে আমাদের নিজেকে বেশ কিছুটা হালকা মনে হয়। আচ্ছা যদি লিফট অবাধে নিচে নামে করলাম, এবার 4 নম্বরে করছি লিফট অবাধে নিচে নামে, অবাধে নিচে নামে। অবাধে নিচে নামে মানে কি? কোনো বাধা নেই, except gravitational force there is no obstruction to the lift। তার মানে the lift is moving downward with acceleration due to gravity। অর্থাৎ লিফটকে তুমি আলাদা করে কোনো ত্বরণ দিলে না, লিফটটাকে জাস্ট ছেড়ে দিলে,
তাহলে সেক্ষেত্রে লিফটটা কি হবে, অভিকর্ষজ ত্বরণ সহকারে নিচের দিকে নামতে থাকবে এবং সেটাকে তখন বলে অবাধে নামা। তাহলে ত্বরণের মান কত নিচের দিকে নামবে, r ইকুয়াল টু mg মাইনাস a। তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে দেখো r ইকুয়াল টু mg মাইনাস m ইন্টু a এর জায়গায় g বসিয়ে দিলাম, তাহলে mg মাইনাস mg ইকুয়াল টু 0, অর্থাৎ ব্যক্তির ওপর প্রতিক্রিয়া শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি বলতে পারো ব্যক্তি তখন নিজেকে সম্পূর্ণ ভারহীন মনে করবে। 8টা জিরো মানে কি, তার মনে হবে তার উপর কোনো ফোর্স নেই, তার উপর কোনো ওয়েট নেই, তার মানে তিনি তার নিজের ওয়েট বুঝতে পারবেন না। সেক্ষেত্রে ব্যক্তি নিজেকে সম্পূর্ণ ভারহীন, ওয়েটলেসনেস মানে ওয়েট নেই, তাহলে সেক্ষেত্রে নিজেকে ভারহীন মনে করবে। আরেকটা লাস্টের একটা উদাহরণের কথা বলবো, যে ওটাকে বলা হয় যদি এরকম ঘটনা ঘটে যে লিফট নিচে নামছে কিন্তু লিফট জি এর থেকে বেশি ত্বরণে নামছে, a is greater than যদি g হয়, তাহলে এই এক্সপ্রেশন থেকে দেখো লিখতে পারি আমার ছিল r ইকুয়াল টু mg মাইনাস ma, বা এটাকে আমি লিখেছিলাম g মাইনাস a। এবার কি বলছে, a is greater than g, তাহলে a যদি greater than g হয় তাহলে সেক্ষেত্রে আমার দেখো r এর মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে, হচ্ছে না, r এর মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে। r এর মান নেগেটিভ মানে কি গো, আমি এদিকটাকে পজিটিভ ধরেছি, r যদি উপর দিকে কাজ করে তাহলে r এর মান পজিটিভ, তাহলে r নেগেটিভ মানে কি, r নিচের দিকে কাজ করবে। r নিচের দিকে কাজ করবে, কখন r নিচের দিকে কাজ করবে, যদি এই ধরনের ঘটনা ঘটে। আমি বলেছি r কখন কাজ করে, whenever an object comes in contact with another surface বা another object, তখন r কাজ করে। r নিচের দিকে কাজ করে মানে কি, তখন ব্যক্তির অবস্থানটা এই রকম হয়ে যাবে, তবে টাচটা উপর দিকে হয়েছে তার আরটা নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তার মানে যদি এ যদি জি এর থেকে বেশি ত্বরণে নামতে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যক্তির মেঝে থেকে পা আস্তে আস্তে উঠতে থাকবে, ব্যক্তি আস্তে 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 উপরে মেঝেতে দেওয়ালে মেঝের ছাদে গিয়ে তার মাথা গিয়ে ঠেকবে, এই রকমের একটা কন্ডিশন অ্যারাইজ করবে। এটাকে বলা হয় অতি ভারহীনতা। ঠিক আছে, এটাকে বলা হয় অতি ভারহীনতা। এখান থেকে প্রশ্ন সেই হিসেবে আসে না, তোমার মোটামুটি উপরে ওঠা নিচে নামা সমবেগে গতিশীল স্থির অবস্থা এগুলো থেকে থিওরি থাকে বা অঙ্ক থাকে। তো মোটামুটি লিফট নিয়ে আমি যাবতীয় আলোচনা করলাম। লিফটের কি ধরনের গতি হতে পারে, কখন ভারী মনে হয়, কেন মনে হয়, কখন হালকা মনে হয়, কেন মনে হয়, যদি অবাধে নামে তাহলে কেমন হবে, আর যদি সামহাও জি থেকে বেশি ত্বরণে, যেটা বাস্তবে সম্ভব হয় না, অনেক বেশি ফোর্স প্রয়োজন হবে, যদি জি এর থেকে বেশি ত্বরণে নামাতে চাও লিফটের উপর চাপ বাড়বে দড়ির উপর। তো যাই হোক, একটা উদাহরণ হিসেবে বললাম, থিওরিটিক্যালি বললাম, যেটা হতে পারে যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি আস্তে আস্তে মেঝে থেকে পা উঠে যাবে, আস্তে আস্তে উপর দিকে উঠবে এবং একটা সময় লিফটের ছাদে গিয়ে ব্যক্তির মাথা গিয়ে। যাই হোক, এই গেল তোমার লিফটের থিওরি। নেক্সট, এই থিওরির ওপর কতগুলো ছোট ছোট অঙ্ক, দু একটা টাইপের অঙ্ক করব যাতে তোমাদের ধারণা পরিষ্কার হয় কিভাবে করব, কারণ এই ধরনের অঙ্কে অভিকর্ষীয় একক পরম একক ওটা নিয়ে একটু সমস্যা হয়। আশা করছি তোমরা পড়েছিলে, যেটা এটা মনে আছে, যে জি দিয়ে গুণ করে দিলে তখন সেক্ষেত্রে সেটা পরম একক হয়ে যায়, আর যদি জি দিয়ে গুণ না করি তখন সেক্ষেত্রে অভিকর্ষীয় একক থাকে, গ্র্যাভিটেশনাল ইউনিট। ঠিক আছে, আচ্ছা দেখা যাক কি রকমের অঙ্ক থাকে। বলছে 60 কেজি ভরের ব্যক্তি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে। তাহলে আমি ধরে নিলাম এরকম একটা লিফট আছে, সেই লিফটের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, m ইকুয়াল টু বলেছে 60 কেজি, জি এর মান দেওয়া আছে সাপোজ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, না দেওয়া থাকলেও তোমাকে ওই মানটাই ব্যবহার করতে হবে। বেশ, এবার বলছে লিফট চারটা অপশন দিয়েছে, লিফটের চারটা কেস বলেছে। এক বলেছে লিফট যদি স্থির থাকে, দু নম্বর বলছে যদি সমবেগে গতিশীল হয়। আচ্ছা, লিফট যদি স্থির থাকে, যদি সমবেগে গতিশীল হয়, 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে ওঠে, আর যদি 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামে। এই চারটা কেসে তোমাকে আর এর মান কত সেটা জানতে হবে।
প্রশ্ন বোঝা গেছে যে এক ব্যক্তি 60 কেজি ভরের এক ব্যক্তি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে। যখন লিফট স্থির থাকে, যখন লিফট সমবেগে গতিশীল হয়, যখন লিফট এই ত্বরণে উপরে ওঠে, যখন লিফট এই ত্বরণে নিচে নামে, তখন তখন ব্যক্তির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল নির্ণয় করে। And man, a person of mass 60 kg standing inside a lift, when the lift is at rest, lift is moving with uniform velocity, is moving upward with this acceleration, moving downward with this acceleration. Find out the reactional force on the person. এটা তোমাকে বার করতে হবে, খুব সিম্পল কাজ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে লিফট স্থির, তাহলে r ইকুয়াল টু কত হবে? mg সিম্পল, এটা হয়ে যাবে 60 ইনটু 9.8 নিউটন। আর তুমি কিন্তু এটাকে এটাও লিখতে পারতে 60 কেজি ভার, মানে তুমি জিটা গুণ না করলে কেজি ভার, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল একক ইউনিট বা প্রতিকর্ষীয়। তো আমি গ্র্যাভিটেশনাল ইউনিটে যাবই না, আমি সরাসরি গুণ করে দেব, তাহলে 6 ইনটু 98 নিউটন যা হবে সেটাই প্রতিক্রিয়া। আচ্ছা, বি এর ক্ষেত্রে কি বলেছে? সমবেগে গতিশীল, তাহলে সমবেগে গতিশীল হলেও mg হবে, এবং সেক্ষেত্রে তোমার উত্তর হবে 6 ইনটু 98 নিউটন। 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর বলেছে লিফট 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপর দিকে উঠছে। উপর দিকে উঠলে তোমার ফর্মুলা হয়ে যায় r n g প্লাস a, ভারী মনে হয়, মনে রাখবে উপর দিকে উঠলে ভারী মনে হয়, তাহলে বেশি হবে। তাহলে সেক্ষেত্রে m হয়ে যাচ্ছে তোমার 60, এটা হয়ে যাচ্ছে 9.8 প্লাস 4.9, তাহলে এটা পুরো থাকছে 60 ইনটু 9 4 13, তাহলে 14.7, তাহলে এটা পুরো থাকছে 6 ইনটু 147 নিউটন, যা আসবে সেটাই উত্তর। আর ফোর্থ ক্ষেত্রে নিচের দিকে নামছে, তাহলে এটা হয়ে যাবে g মাইনাস a, এটা পুরো থাকবে 60 ইনটু 9.8 মাইনাস 4.9, তাহলে 60 ইনটু 4.9, তাহলে 6 ইনটু 49, যা হবে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তারপর তোমার যা বেরোচ্ছে সেটা করবে। ঠিক আছে, বেশ, এই প্রবলেমটা হয়ে গেল, খুব সিম্পল প্রবলেম দিয়েছে। আচ্ছা, নেক্সট একই রকমের একটা অঙ্ক দিয়েছে, ঠিক পরেরটা বলছে 50 কেজি, 60 ছিল, বলছে 50 কেজি ভর সম্পন্ন এক ব্যক্তি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে। বেশ, দাঁড়িয়ে আছে। এবার বলছে উনি একটা ওজন যন্ত্রের উপর দাঁড়িয়ে আছেন, মানে লিফট আছে, লিফটের ভেতরেই একটা ওয়েট মেশিন চাপানো আছে, সেই ওয়েট মেশিনের উপর তিনি চেপে আছেন, যেটা তিনি নিজের ওয়েটটা সরাসরি দেখতে পাচ্ছেন। তাহলে যখন উনি লিফটটা স্থির অবস্থায় আছে, উনি দেখছেন যে ওই ওয়েট মেশিনে তার 50 কেজি মান দেখাচ্ছে। এবার কি হচ্ছে, লিফটটা সমত্বরণে চলতে শুরু করবে, উপরে না নিচে সেটা কিছু বলেনি, লিফট স্টার্টস মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন স্মল a। তো উনি দেখতে পেলেন যখন লিফটটা মুভ করছে তখন উনার ওয়েট, মানে উনি যেটা পার্ট দেখছেন সেই পার্টটা হয়ে যাচ্ছে 45 কেজি, মানে উনার ওজন কম দেখাচ্ছে। আচ্ছা, মুখে বলছি ওজন, কিন্তু দেখার সময় কেজি ভার কিন্তু লিখছি না। এই ধরনের এগুলো কিন্তু চলতে থাকে, যে যদি আমি কেজি বলি তাহলে আমি অ্যাকচুয়ালি ভর বোঝাই, কিন্তু এখানে ওজনেও কিন্তু 50 কেজি আমরা বলে থাকি যে আমার ওজন 50 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মনে রাখবে ওটা কিন্তু ঠিক কথা নয়, 50 কেজি বললে ঠিক কথা নয়। এখানেও কিন্তু কোয়েশ্চেনে ওই একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, ঠিক কথা, কিন্তু তুমি যখন অঙ্ক করবে ওয়েটের সময় কিন্তু জি দিয়ে গুণ করতে হবে, ওই ব্যাপারটা খেয়াল রেখে। 45 কেজি দেখাচ্ছে। প্রশ্ন দিয়েছে লিফটের গতির অভিমুখ বলো, মানে ওজন তো কমে যাচ্ছে, তাহলে সেখান থেকে তুমি বলো লিফট উপরে উঠবে না নিচে নামবে, এবং শুধু তাই নয় কত ত্বরণে, একটা সার্টেন অ্যাক্সেলারেশনের গতিশীল, সেই ত্বরণটা কত হবে সেটাও তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে, বেশ, দেখো প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি যেটা লম্ব প্রতিক্রিয়া ছিল r ইকুয়াল টু mg, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে গেল 50 ইনটু 9.8 নিউটন, একদম প্রথম ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে কি কনক্লুশন হচ্ছে, 45 কেজি মানে ওজনটা কমে যাচ্ছে। ওজন কমে যায় কখন? উপরে উঠলে না নিচে নামলে? অবভিয়াসলি নিচের দিকে নামলে। তাহলে আমার ফার্স্ট কনক্লুশন হবে যেহেতু ওজন কমছে সুতরাং লিফট ইজ মুভিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, লিফট নিচের দিকে
নেমে যাচ্ছে। আচ্ছা, এবার ইকুয়েশন অফ মোশন কি হবে? এটা a নিচের দিকে হয়ে গেল, এটা হয়ে গেল তোমার সেই পরিবর্তিত m ড্যাশ g, আর এটা হয়ে গেল তোমার r। তাহলে আমার ইকুয়েশন অফ মোশন হওয়া উচিত m ড্যাশ g মাইনাস r ইকুয়াল টু m ড্যাশ a। তাহলে r ইকুয়াল টু, আচ্ছা এটাই দরকার নাকি, তাহলে m ড্যাশ a ইকুয়াল টু, আমি ঘুরিয়ে লিখে দিচ্ছি একবার, m ড্যাশ g মাইনাস r। ঠিক আছে, m ড্যাশ g মাইনাস r ইকুয়াল টু m ড্যাশ a। তার মানে ঘুরিয়ে r ইকুয়াল ছিল mg মাইনাস m, এটা কিন্তু আমি লিখতে ভুল করলাম। m ড্যাশ g মাইনাস r ইকুয়াল টু এটা, তাহলে m r ইকুয়াল টু mg মাইনাস m, ঠিকই আছে। আচ্ছা আমি ঘুরিয়েই লিখছি, r ইকুয়াল টু m ড্যাশ g মাইনাস m। দেখো ঠিকঠাক হলো কিনা? ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে, এই একটা কিন্তু প্রথম ক্ষেত্রে, এটাও 8 ড্যাশই লেখা উচিত, আর প্রতিক্রিয়া তো যেটা বলছে সেটা 45। আচ্ছা 8 ড্যাশ, 8 ড্যাশটা কি? দ্বিতীয় ক্ষেত্রে তার অনুভূতি। দ্বিতীয় ক্ষেত্রে তার অনুভূতি কত? এটা দ্বিতীয় ক্ষেত্রে তার অনুভূতি হয়ে যাচ্ছে 45 ইনটু 9.8, মাসটা বরং সেম থাকবে, এটা বলতে ভুল করলাম, দেখে না। এটা হচ্ছে প্রতিক্রিয়া, দ্বিতীয় ক্ষেত্রে প্রতিক্রিয়া। তাহলে সেই হিসেবে লিখছি, তাহলে আমার বস্তুর ভর, অ্যাকচুয়াল ভরটা কিন্তু অপরিবর্তিত থাকছে। চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েট। তাহলে আমার যেটা ফিলিংস আর, দ্যাট ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো 45 ইন্টু 9.8, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু, এম তো বলেছে 50, এটা হচ্ছে তোমার 9.8 মাইনাস তোমার 8, বুঝে নেবে। তাহলে সেক্ষেত্রে আমার পড়ে থাকছে দেখো 45 ইন্টু 9.8 ইকুয়াল টু 50 ইন্টু 9.8 মাইনাস 50। তাহলে 50 a ইকুয়াল টু 50 মাইনাস 45 ইন্টু 9.8। এবার এই যা আসবে সেটা লিখি। তাহলে a ইকুয়াল টু, আমি এখানে করছি 5/50 ইন্টু 9.8, ঠিক হলো 5/50 ইন্টু, মানে 10 চলে এলো, তাহলে অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে 0.98 মিটার পার সেকেন্ড। ভুলিয়ে ফেলো না, আমি একটু ভুল লিখেছিলাম, মানে এমটা দুটো ক্ষেত্রেই আনচেঞ্জ, আমি এম ড্যাশ করে ফেলেছিলাম, সেটা নয়, ওয়েট চেঞ্জ হবে, মাস কিন্তু দুটো ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার, এটা এম নয়, এটা mg, ওই যেটা বলছিলাম mg হয়ে যাচ্ছে 50 ইন্টু জি, আর এখানে তোমার হয়ে যাচ্ছে m ইন্টু জি, বা m যেটা চেঞ্জ হচ্ছে, যেটাকে তোমার আর বলছি, সেটা হয়ে যাচ্ছে 45। আর তোমার অনুভূতিটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়াল মাস কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। করে দেখবে। আচ্ছা বেশ, লিফটের যাবতীয় প্রবলেম নিয়ে আলোচনা করলাম, মোটামুটি এই ধরনের অঙ্কই থাকে। লিফটের গতি নিয়ে আপাতত আলোচনা নয়, এবার অন্য একটা মোশন দিকে চলে যায়, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো যদিও একবার, তবুও আরেকবার পরীক্ষায় কিন্তু আসে বলে আমি জিনিসটা আরেকবার রিপিট করছি। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ সংরক্ষণ সূত্র। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগ সংরক্ষণ সূত্র। কি বলেছিল ভরবেগ সংরক্ষণ সূত্র? যে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, if the external force applied is zero, then the total momentum of the system of particle will always remains constant in a particular direction. অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, কোনো বস্তু সংস্থার রৈখিক করবে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে সর্বদা অপরিবর্তিত থাকবে। কি বলতে চাইলো? যে আমার কাছে সাপোজ দুটো অবজেক্ট আছে, এই m1 and that is moving with velocity u1, another object m2, another object বোঝাবার জন্য আমি একটু আলাদা রকমের করলাম। let the collide, একটা নির্দিষ্ট দূরত্ব পর তাদের মধ্যে একটা কলিশন হলো, আমি ধরে নিচ্ছি u1 is greater than u2, otherwise কলিশন হবে না, তাই না? পেছনের বস্তুটার বেগ বেশি হতে হবে তবেই না ধাক্কা খাবে, প্রথম বস্তুটার বেগ যদি বেশি হয় কোনোদিন ধাক্কা খাবে না। আচ্ছা আমি ধরে নিলাম আফটার কলিশন যেটা m1 ভরের বস্তু ছিল সেটা v1 বেগে চলছে, আর যেটা m2 ভরের বস্তু ছিল যেটাকে আমি সেট দিয়েছিলাম সেটা v2 বেগে যাচ্ছে। ঠিক? আচ্ছা ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম আশা করছি মনে আছে,
ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। আচ্ছা, আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। আচ্ছা, এক্ষেত্রেও মনে রেখো v2 মাস্ট বি গ্রেটার দেন v1, আদারওয়াইজ কি হবে, বস্তু দুটো পরস্পর জুড়ে যাবে। মানে পেছনের বস্তুটার বেগ যদি বেশি হয় তাহলে যখন এখানে থাকবে এরপর তো দুটো কখনোই আলাদা হবে না, কারণ পেছনের বস্তুটার বেগ বেশি। তো এখানে আমি আলাদা হচ্ছে ধরে নিচ্ছি, মানে কি দ্বিতীয় বস্তুটার বেগটা বেশি হবে। আচ্ছা, এখানে আমি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, নিজে থেকে একবার চলতে শুরু করার পর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই হবে। আচ্ছা, প্রথমে এটার মোমেন্টাম কত, m1 u1, আর দ্বিতীয় বস্তুর মোমেন্টাম m2 u2, দিস ইজ বিফোর কলিশন। আর আফটার কলিশন কি হচ্ছে, এটার জন্য হয়ে যাচ্ছে m1 v1, এটা m2 v2। যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে এই দুটো সমান হতে বাধ্য। তারপর টোটাল মোমেন্টাম বিফোর কলিশন মাস্ট বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। দিস ইজ কল্ড কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে? আচ্ছা, এটা থেকে যেহেতু আগে ছিল আমি আর খুব এক্সপ্লেনেশনে গেলাম না। প্রশ্ন থাকে, অনেক রকমের প্রশ্ন থাকে। যেমন একটা খুব কমন প্রশ্ন থাকে যে এই লটা তুমি প্রমাণ করো, মানে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা তুমি প্রমাণ করো ইউজিং নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল ব্যবহার করে তুমি এটাকে প্রমাণ করো। এবার নিউটনস থার্ড ল আমি প্রমাণ করব কি করে? প্রমাণ নিউটনস থার্ড ল আসছে কোত্থেকে? আসছে কখন? যখন কলিশনটা হচ্ছে। কিরকম? যখন ধাক্কা মারছে তখন প্রথম বস্তুটা সেকেন্ড বস্তুর উপর বল প্রয়োগ করছে, একই রকম ভাবে সেকেন্ড বস্তুটা প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করছে। আমি ধরে নিলাম প্রথম বস্তুর উপর যে বলটা কাজ করছে দ্যাট ইজ p1, আর দ্বিতীয় বস্তুটার উপর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে p2, and let them collide for a certain time interval of t। বুঝে গেল? যখন তারা পরস্পরকে ধাক্কা মারছে তখন প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, একই রকম ভাবে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, তাই না? যদি t সময় ধরে কলিশন হয়, দেখো আমি v1 সমান লিখতে পারি m1 v1 minus u1 by t। ঠিক আছে? প্রথম বস্তুটার প্রাথমিক বেগ u1, অন্তিম বেগ v1, তাহলে বেগ কত পরিবর্তন হলো, v1 minus u1, কত সময়ে, t সময়ে, তাহলে v1 minus u1 by t into m1 that is equal to p1। সিমিলারলি আমি p2 equal to লিখতে পারি m2 v2 minus u2 divided by t। এবার নিউটনস থার্ড ল কি বলছে, এই ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত। এই যে পরস্পরের উপর বল প্রয়োগ করছে এই দুটো সমান তো হতেই হবে এবং পরস্পর বিপরীত দিকে। তাহলে সমানও করেছি, বিপরীতের জন্য একটা মাইনাস সাইন দিয়েছি। তাহলে মান বসিয়ে দিলাম m1 v1 minus u1 divided by t equal to m2 v2 minus u2 divided by t। একটা মাইনাস সাইন আছে, প্রথমে টিটা কেটে দাও। দেখো পড়ে থাকছে m1 v1 m1 u1 মাইনাস m2, আমি একবারেই ব্র্যাকেট করে লিখে দিচ্ছি v2 প্লাস m2 তাহলে দেখো পড়ে থাকছে, আমি এটাকে এইদিকে নিয়ে আসছি, এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড পড়ে থাকছে m1 v1 প্লাস m2 v2, আর ডান দিকে পড়ে থাকছে m1 u1 প্লাস m2। দ্যাট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম। এটা হচ্ছে টোটাল মোমেন্টাম আফটার কলিশন, এটা টোটাল মোমেন্টাম। আবার উল্টো প্রশ্নটাও দেয়। উল্টো প্রশ্ন মানে কি, তোমাকে প্রমাণ করতে বলবে যে ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অবটেইন নিউটনস থার্ড ল। মানে এখান থেকে নিউটনের থার্ড লটা নিয়ে আসতে হবে। তোমাকে গোটা ব্যাপারটা আবার বলতে হবে যে দুটি বস্তু m1 ও m2 ভরের দুটি বস্তু u1 ও u2 বেগে চলতে চলতে সংঘাত ঘটায়, সংঘাতের পর তাদের বেগ v1 v2, সংঘাতের সময় প্রথম বস্তুর উপর ক্রিয়াশীল বল p1, দ্বিতীয় বস্তুর উপর ক্রিয়াশীল বল p2। এই কথাগুলো কিন্তু বলতে হবে। প্রথমেই বলবে ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম, আমি এটা লিখতে পারি, আমাকে যেতে হবে নিউটনস থার্ড ল, তাই তো? আচ্ছা, ইংলিশে একবার বলে দিই যে টু অবজেক্ট অফ মাস m1 and m2 আর মুভিং along a same line with velocity u1 and u2, they collide at some moment, and after collision they get their velocity respectively as v1 and v2. From conservation of momentum এটা লিখতে পারি। তাহলে এবার একটু সাজিয়ে লিখে নিই। দেখো এটা আমি লিখতে পারি, আমি এই টার্মটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। আমি জানি আমাকে কি করতে হবে, তাহলে v1 minus u1 নিয়ে এলাম, আর এইদিকে পড়ে থাকলো m2 u2 minus v2। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি মাইনাস করে দিলাম m2 v2 minus u2, আর এই দিকটাকে করে দিলাম
m1 v1 মাইনাস u1। এবার দেখো বোথ সাইডকে t দিয়ে ভাগ করে দাও, এটাকেও t দিয়ে ভাগ করলাম, এটাকেও t দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো এটা পড়ে থাকলো মাইনাস p2, এটা পড়ে থাকলো, তার মানে নিউটনস থাকলো। জাস্ট গোটাটাই উল্টো দিকে করে দিলে তোমার এটা চলে আসছে, খুব বেশি সমস্যার কিছু নেই, ক্লাস 9এও করেছিলে, আমি আরেকবার গোটা ব্যাপারটা করে দিলাম। আচ্ছা, এখান থেকে নিউটনস থাকলো। প্রচুর উদাহরণ তুমি পড়েছো, যে নৌকা নদীর তীরে এলো, নৌকা থেকে একজন নামলো, যখনই নৌকা থেকে নামে নৌকাটা কিছুটা পেছন দিকে চলে যায়, অনেক পড়েছো। আচ্ছা, এখানে যেটা বেশি করে আসে সেটা হচ্ছে রিকয়েল অফ গান, মানে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলো, গুলি ছোড়া মাত্র বন্দুকটা কিছুটা হলেও পেছন দিকে সরে আসে, কতটা বেগে সরে আসে বা সরে আসে কেন সেই ব্যাপারটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তুমি ছোট করে বলি, সাপোজ এই ধরে নাও একটা বন্দুক, জাস্ট একটা এমনি ছবি আঁকছি, আমি ধরে নিলাম এম, ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর, আর গুলি ছোড়া হয়নি, আমি ধরে নিলাম গুলির ভর হচ্ছে স্মল। তাহলে এখন বন্দুক আর গুলি দুটোই আছে, আচ্ছা কোনো মোশন নেই, তাহলে প্রাথমিক ভরবেগ কত? 0। আচ্ছা, এবার আমি কি করলাম, ওই বন্দুক থেকে একটা বুলেট ফায়ার করলাম, সাপোজ এম, আমি বন্দুক থেকে ওই যে এম ভরের গুলি ছিল সেটাকে সাপোজ স্মল ভি বেগে ফায়ার করলাম। আমাকে বের করতে হবে যে রিকয়েল, মানে যে গানটা আছে সেই গানটা গুলির বিপরীত দিকে সরে আসবে, শুধু তাই নয় কত বেগে সরে আসবে সেটাও তোমাকে বার করতে হবে, এই ব্যাপারটা ঘটে। আচ্ছা, এবার আমি কি করব, এটার মোমেন্টাম কত? ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি, আর এটার মোমেন্টাম কত? স্মল এম ইন্টু স্মল ভি। দিস ইজ টোটাল মোমেন্টাম আফটার ফায়ারিং, অর্থাৎ গুলি ছোড়ার পর মোট ভরবেগ, এটা গুলি ছোড়ার আগে মোট ভরবেগ, আমি তো কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, তাহলে সেক্ষেত্রে দিস টু মাস্ট বি ইকুয়াল, তাহলে পড়ে থাকছে এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি, তাহলে পড়ে থাকছে ভি ইকুয়াল টু মাইনাস এম ভি বাই এম। তাহলে এখান থেকে এই এক্সপ্রেশন থেকে বন্দুকটা কত বেগে রিকয়েল করবে সেটা আমি পেয়ে যাব, এবং যেহেতু স্মল এমটা ক্যাপিটাল এম এর থেকে খুব কম, সেই জন্য এই ভি এর মানটা কিন্তু অনেকটা লেস, কিন্তু ফিলিংটা করা যায়, মানে যারা গুলি ছোড়ে তারা খেয়াল করে দেখবে গুলি ছোড়ার পর বন্দুকটা কিছুটা হলেও পেছন দিকে সরে আসছে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি দেখো মাইনাস সাইন আসছে, মাইনাস সাইন আসার মানে কি, যেদিকে আমি গুলিটা ছুঁড়বো বন্দুকটা তার বিপরীত দিকে, ওই যে রিকয়েল কথাটা ব্যবহার করছে, সেই জন্য রিকয়েল পেছন দিকে সরে আসার কথাটা বলছে, তার মানে হচ্ছে গুলি যেদিকে যাবে বন্দুকটা তার বিপরীত দিকে সরে আসবে। বাড়িতে ভালো করে পড়বে, লিখে লিখে পড়বে।